নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। নিষ্ক্রিয় সার্ক, নতুন গোষ্ঠী গড়তে চাইছে চীন ও পাকিস্তান, তাতে মদদ দিচ্ছে বাংলাদেশও। তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত 10, জখম বহু। আচমকায় অসুস্থ পরিচালক তথা সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, ভর্তি হাসপাতালে। শেফালির মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য, অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার 2 বাক্স ওষুধ। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মীকে খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ, উত্তপ্ত বোলপুর মহকুমা হাসপাতাল। অভিনয় কায়দায় চলছে নদী থেকে বালি পাচার, চক্ষুচড়ক গাছ পুলিশের। কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত বান্ধবীর বাবা, শোরগোল সন্দেশখালীতে। পাহাড়েই মন দেওয়া নেওয়া, হানিমুনে দুর্গম পৌলগঙ্গা সিংহ অভিযানে আলিপুরদুয়ারের সুস্মিতা সায়ন। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। নিম্নচাপ খেলবে এবার নয়া ইনিংস, ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। ওয়েস্ট বেঙ্গল কসবা কাণ্ডে 3টি জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। ঝাড়গ্রাম, ইংরেজদের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ সংগ্রাম, সিধু কানুর স্মৃতিতে হুল দিবস পালন ঝাড়গ্রাম স্টেডিয়ামে। ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে ফের সংখ্যালঘু নির্যাতন, প্রতিবাদের আঁচ পৌঁছেছে বিদেশের মাটিতে। গোপীবল্লভপুর 1 নম্বর, সোমবার ফের 1,86,000 কিউসেক জল ছেড়েছে গালুডি ব্যারেজ। গোপীবল্লভপুরে বন্ধ সমস্ত ধরনের ফেরি পরিষেবা। ওয়েস্ট বেঙ্গল এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, তারপর কী হলো দেখুন চাঞ্চল্যকর ভিডিও। গোপীবল্লভপুর 2 নম্বর, সোমবারও তপসিয়ার কজওয়ের ওপর দিয়ে বইছে কাতুয়া খালের জল। 2 দিন ধরে রাস্তার উপর সারি সারি দাঁড়িয়ে দূর দূরান্তের বড় গাড়ি। সাঁকরাইল, টানা বৃষ্টির জেরে সাঁকরাইলে সুবর্ণরেখা ও ডুলুং নদীর বাড়ল জলের স্তর। পুলিশের পক্ষ থেকে চলছে মাইকিং করে সতর্কবার্তা। ওয়েস্ট বেঙ্গল, আদৌ কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামল? যে 7 কারণে লাগতে পারে ফের যুদ্ধ। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ঝাড়গ্রাম, কলকাতার বিশিষ্ট চিকিৎসক দ্বারা মার্কনপুর গ্রামে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির। বিনপুর 2 নম্বর, শিলদাতে জলের তলায় রাজ্য সড়ক, বাড়িতে দোকানে ঢুকছে জল, বেহাল নিকাশি রাস্তার জন্যই এই সমস্যা, অভিযোগ স্থানীয়দের। ঝাড়গ্রাম মার্কনপুর গ্রামে 2 কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত 10, জখম বহু। হায়দ্রাবাদ, তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের জেরে কমপক্ষে মৃত্যু হয়েছে 10 জন শ্রমিকের, জখম বহু। সূত্রের খবর, জখমদের সংখ্যা 15 থেকে 20 জন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে 6 জনের অগ্নিদগ্ধ দেহ কারখানার ভেতর থেকেই উদ্ধার হয়। বাকি 2 জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তেলেঙ্গানার মেদাক জেলার পশমিলরমের সিগাজি কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামক একটি রাসায়নিক কারখানায় ঘটেছে বিস্ফোরণটি। ওই কারখানায় বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 10টি ইঞ্জিন। উদ্ধার কাজের জন্য দুর্ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, এনডিআরএফ ও এসডিআরএফ। পুলিশ সূত্রে খবর, কারখানায় বিস্ফোরণের জন্য আগুন লেগে গিয়েছে, তাই আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজও চালানো হচ্ছে। কিন্তু কিভাবে ভয়াবহ বিস্ফোরণ হলো তার উত্তর এখনও মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই রাসায়নিক কারখানাটিতে ওষুধ তৈরি হতো। এই দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের সদস্যদের 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি জখমদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নিষ্ক্রিয় সার্ক, নতুন গোষ্ঠী গড়তে চাইছে চীন ও পাকিস্তান, তাতে মদদ দিচ্ছে বাংলাদেশও। বেজিং, দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে সার্কর মতো একটি গোষ্ঠী করার পথে হাঁটছে চীন ও পাকিস্তান, তাতে যোগ্য সঙ্গ দিচ্ছে বাংলাদেশ। আর সেই ঘটনায় কপালে ভাঁজ পড়েছে ভারতের, কারণ সার্ক এই মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। তাই এই গোষ্ঠীর অবলুপ্তি করে নতুন সংগঠন তৈরির পথে তোড়জোড় করছে পাকিস্তান ও চীন। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত 19শে জুন চীনের কুনমিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক করে বেজিং, ইসলামাবাদ ও ঢাকার প্রতিনিধিরা। 3 দেশের ওই উচ্চপদস্থ আধিকারিকরা আঞ্চলিক স্তরে এই নতুন জোট করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সার্ক অর্থাৎ দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের সঙ্গে যুক্ত থাকা দক্ষিণ এশিয়ার দেশগুলিকেও ওই নতুন জোটে যোগ দেওয়ার ব্যাপারে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধিরা, যদিও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের দাবি এই ধরনের কোনো বৈঠক হয়নি, কিন্তু একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে সার্ককে তুলে দিতেই চাইছে চীন। কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে করা এই গোষ্ঠীতে নেই বেজিং। তাই চীনে চাইছে নিজের কন্ট্রোলে থাকা একটি সংগঠন তৈরি করতে, যাতে যুক্ত থাকবে দক্ষিণ এশিয়ার দেশগুলি। যদিও সেই প্রস্তাবে নয়াদিল্লি রাজি হবে কিনা তাই নিয়ে চলছে কানাঘুষো। সার্কের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। 2014 সালে এই গোষ্ঠীর শেষ সম্মেলন হয়। তারপর পাকিস্তানে 2016 সালে সার্কের সম্মেলনের আয়োজন করলেও ভারত যায়নি, কারণ উরিতে ভারতীয় সেনার উপর জঙ্গি হামলার প্রতিবাদে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে শুরু করে নয়াদিল্লি। তাই সেই বৈঠকে যোগ দেয়নি ভারত। বাংলাদেশ ও আফগানিস্তান যোগ না দেওয়ায় ভেস্তে যায় বৈঠক। তারপর থেকেই নিষ্ক্রিয় হয়ে রয়েছে সার্ক। তাই চীন চাইছে দক্ষিণ এশিয়ার দেশগুলি মিলে বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে একসঙ্গে জোট বেঁধে কাজ করুক। ভারতকেও তার অঙ্গ করার ইচ্ছা রয়েছে বেজিংয়ের, বিশেষ করে যখন আমেরিকা বাণিজ্য নিয়ে রোজই নানা ফিরিস্তি ও অতিরিক্ত কর চাপানোর হুমকি দিচ্ছে। সেই সময়ে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলি কাঁধে কাঁধ মিলিয়ে জোটবদ্ধ হলে আন্তর্জাতিক স্তরে গুরুত্ব বাড়ছে। সেই কারণেই সার্কের বিকল্প চাইছে বেজিং, এমনটাই ওয়াকিবহল মহলের
আবার এই গোষ্ঠী তৈরি করে দক্ষিণ এশিয়ার নিজের আধিপত্য বিস্তার করার পথে চীন হাঁটতে চাইছে কিনা তাই নিয়েও উঠছে প্রশ্ন। আচমকায় অসুস্থ পরিচালক তথা সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ভর্তি হাসপাতালে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা। আচমকায় অসুস্থ হয়ে পড়লেন পরিচালক তথা সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ভর্তি শহরের একটি বেসরকারি হাসপাতালে। ধুমজ্বর রয়েছে তার। মূত্রনালীতে সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে, যদিও চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে ইন্দ্রদীপের চিকিৎসা শুরু হয়েছে। সদ্য মুক্তি পেয়েছে তার পরিচালিত সিনেমা গৃহপ্রবেশ। দর্শকদের মধ্যে ভালোই সাড়া রয়েছে এই সিনেমাটিকে কেন্দ্র করে। তার মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন ইন্দ্রদীপ। সঙ্গীত পরিচালনার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে সিনেমাও পরিচালনা করেছেন তিনি। ইন্দ্রদীপের পরিচালিত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল কেদারা, বিসমিল্লাহ, আগন্তুক, উত্তরণ ও সদ্য মুক্তিপ্রাপ্ত গৃহপ্রবেশ। শেফালির মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য। অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার 2 বাক্স ওষুধ। মুম্বাই। মাত্র 42 বছরেই থেমেছে জীবন। গত শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কাঁটালাগা খ্যাত মডেল অভিনেত্রী শেফালি জারিওয়ালা। যদিও তার মৃত্যুকে নিয়ে চলছে কাটাছেঁড়া। এত কম বয়সে কীভাবে একজন ফিট অভিনেত্রীর মৃত্যু হলো, সেই বিষয়েই নানা মত দিচ্ছেন চিকিৎসকরা। অনেকেই বলছেন অ্যান্টি এজিং ওষুধ খাওয়া ও ট্রিটমেন্টের জন্যই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শেফালির। যদিও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসেনি এখনও পর্যন্ত। এর মাঝেই মুম্বাই পুলিশের একটি সূত্র জানিয়েছে, শেফালির বাড়ি থেকে 2 বাক্স ওষুধ উদ্ধার হয়েছে। ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখতে ওষুধ খেতেন তিনি। সঙ্গে চলত অ্যান্টি এজিং ওষুধ। এর অতিরিক্ত স্টেরয়েড জাতীয় ওষুধও কী কাল হলো, প্রশ্ন করছেন অনেকেই। মুম্বাই পুলিশ আগেই জানিয়েছে শেফালির মৃত্যুর কারণটাই শুধু জানতে চাইছে তারা। কোনো সন্দেহজনক বিষয় নেই। পুলিশ আরও জেনেছে মৃত্যুর দিন উপবাস করেছিলেন শেফালি। সেই দিন শুধুই অ্যান্টি এজিং ওষুধ খেয়েছিলেন তিনি। আর এইসবের কারণেই শেফালির রক্তচাপের সমস্যা হয়। ওষুধের থেকেই শারীরিক সমস্যা হয়েছে কাঁটা লাগা গালের। আর সেটি মৃত্যুর দিকে ঠেলে দেয় শেফালিকে। সেই বিষয়ে নিশ্চিত তদন্তকারী অফিসাররা। তবুও মডেল অভিনেত্রীর মৃত্যুর মূল কারণটি জানতে চাইছে মুম্বাই পুলিশ। সেই কারণেই তারা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন। তারপরেই শেফালির মৃত্যুর বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। প্রতিদিন নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মীকে খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মীকে খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। সোমবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ঘটনার তদন্তে সিবিআই সিট গঠন করবে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তদন্ত হবে। সন্দেশখালীতে গত 2019 সালে 3 বিজেপি কর্মীকে খুনের ঘটনার অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। তখনই তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ করেনি পুলিশ, এমনটাই জানান মামলাকারীরা। তারপরেই এই খুনের মামলার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার দীর্ঘ শুনানির পর এদিন রায়দান করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডি রাতে গ্রেপ্তার হয়ে জেলবন্দি রয়েছেন শেখ শাহজাহান। তার জামিনের শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। এবার বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহানের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ গেল সিবিআইয়ের কাছে, যার ফলে বিপাকে পড়লেন সন্দেশখালীর এই দাপুটে নেতা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ। উত্তপ্ত বোলপুর মহকুমা হাসপাতাল। বোলপুর। ফের চূড়ান্ত অবস্থা। এই চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল বোলপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শারীরিক সমস্যা দেখা দেওয়ার 3 দিন আগে হাসপাতালে ভর্তি হন এক প্রসূতি মহিলা। গর্ভস্থ শিশুর অবস্থা ভালো নয় বলে পরীক্ষার পরে জানান হাসপাতালের চিকিৎসক। এই পরিস্থিতিতে মায়ের জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে বলেও প্রসূতির পরিবারকে জানানো হয়। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ মতো রবিবার রাতে হাসপাতালে ওই মহিলার গর্ভপাত করা হয়। এরপর তাকে সুস্থ বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সোমবার সকালে ছুটি দেওয়া হবে বলেও রোগীকে মৌখিক জানান তিনি। এমনই দাবি রোগীর পরিবারের। সোমবার সকালে হাসপাতালের শৌচালয়ে মৃত সন্তান প্রসব করেন ওই গর্ভবতী মহিলা। গর্ভে সন্তান থাকার পরেও কী করে ছুটি দেওয়ার কথা বললেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার? প্রশ্ন তুলেছে রোগীর পরিবার। যে কারণে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে এদিন সকালে হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন শান্তিনিকেতন থানার ওসি সহ বিশাল সংখ্যক পুলিশ। রোগীর পরিবারের বক্তব্য, সরকারি এই হাসপাতালটিতে ন্যূনতম চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। পাশাপাশি পুলিশের দ্বারস্থ হবে বলেও জানিয়েছে তারা। অভিনব কায়দায় চলছে নদী থেকে বালি পাচার। চক্ষুচড়ক গাছ পুলিশের। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসো খবরে। অবৈধ বালি খাদানের জেরে বিপন্ন পরিবেশ, বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। যে কারণে অবৈধ বালি খাদানের রমরমা রুখতে কড়া বার্তা দেওয়া হয়েছে নবান্ন থেকে। ফলে নড়েচড়ে বসেছে বিভিন্ন জেলার প্রশাসনও। বেড়েছে নজরদারি। নিয়মিত চলছে ধরপাকড়। বাজেয়াপ্ত করা হচ্ছে বালি চুরির কাজে ব্যবহৃত নানা সামগ্রী। বেকায়দায় পড়ে এখন বালি পাচারের পদ্ধতি বদল করছে মাফিয়ারাও। তিস্তা নদী থেকে বালি পাচারের এমনই এক অভিনব কায়দা দেখে রীতিমতো চক্ষুচড়ক গাছ পুলিশের। যদিও পুলিশকে দেখেই পাচারকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের ধরা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে বালি তোলার কাজে ব্যবহৃত একটি যন্ত্র ও 2 ধরনের পাইপ বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, প্রশাসনের নজর এড়াতে এখন পাইপের সাহায্যে নদী থেকে বালি তুলছে বালি মাফিয়ারা। যন্ত্র থেকে একটি দীর্ঘ পাইপ নদীর বালিতে ফেলে দেওয়া হচ্ছে। এরপর মেশিন চালু করলেই সেই পাইপে করে চলে আসছে বালি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে ময়নাগুড়ি থানার পুলিশ এমন একটি বেআইনি বালি পাচারের আখড়ায় অভিযান চালায়।
বেচতে দেওয়া হয়েছে বালি চুরির চেষ্টা। আটক করা হয়েছে এই কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত বান্ধবীর বাবা, শোরগোল সন্দেশখালীতে। বারাসাত, ১ বছর ১৪ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, আর তা ঘিরে সোমবার সকালে শোরগোল পড়ে গিয়েছে সন্দেশখালীর নেজার থানা এলাকায়। এক্ষেত্রে অভিযোগের আঙুল নির্যাতিতার বান্ধবীর বাবার দিকে। অসুস্থ নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক। জানা গিয়েছে কিশোরী মামার বাড়িতে থাকে, তার মা ও বাবা কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন। রবিবার এলাকার ওই একটি নির্জন জায়গায় কিশোরীর ওপর অত্যাচার করেছিল বান্ধবীর বাবা। সেই সময় গ্রামের কয়েকজন মহিলা ও এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। নাবালিকার আর্তনাদ শুনতে পান তারা। ছুটে গিয়ে তারা কিশোরীকে উদ্ধার করেন। সে সময় সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। এরপর ওই কিশোরীকে নিয়ে হাসপাতালে যান এলাকার মানুষ ও পরিবারের লোকজন। হাসপাতালে ওই কিশোরীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। সে এলাকায় আইএসএফের লোক হিসেবে পরিচিত বলে স্থানীয়দের বক্তব্য। পাহাড়েই মন দেওয়া নেওয়া, হানিমুনে দুর্গম পোলোগঙ্কা শৃঙ্গ অভিযানে আলিপুরদুয়ারে সুস্মিতা সায়ন। জলপাইগুড়ি, পাহাড়ের চড়াই নেশা, আর তাই বিয়ের ২ মাসের মাথায় আলিপুরদুয়ারে সুস্মিতা সরকার হানিমুনে হিসেবে বেছে নিয়েছেন লাদাখ হিমালয়ের দুর্গম শৃঙ্গ পোলোগঙ্কা অভিযানকে। স্ত্রীর সঙ্গে এই পর্বত অভিযানে সামিল সুস্মিতার স্বামী সায়ন ঘোষ। অতীতে তিনিও একাধিক শৃঙ্গ অভিযান করেছেন। সুস্মিতার কাছে এত বড় অভিযান এই প্রথম। এর আগে তিনি ১২,৫০০ ফুট উঁচু কেদারকুণ্ড জয় করেছেন। আর এবার সামিল হচ্ছেন ২০,৯৬০ ফুট উঁচু পোলোগঙ্কা শৃঙ্গ জয়ের অভিযানে। বলেন, পাহাড়ে চড়তে গিয়েই সায়নের সঙ্গে আলাপ, ভালো লাগা, তারপর ৭ পাকে বাধা পড়া। বিয়ের পর আমরা ঠিক করেছিলাম আলাদা করে হানিমুনে যাব না। দুর্গম শৃঙ্গ জয়ের লক্ষ্যে পর্বত অভিযানই হবে আমাদের হানিমুন। আমাদের ইচ্ছেকে উৎসাহ জুগিয়েছেন আমাদের ২ পরিবারের সদস্যরাই। তাদের সহযোগিতা না থাকলে এটা সম্ভব হতো না। উত্তরবঙ্গ থেকেই প্রথম অ্যাডভেঞ্চার ক্লাবগুলি যৌথভাবে পর্বতারোহণে যাচ্ছে। এই টিমে রয়েছেন শিলিগুড়ির কলেজ ছাত্রী পিয়ালি বিশ্বাস। তিনি বলেন, পর্বতারোহণের একাধিক কোর্স করেছি। কোর্সে যেসব শৃঙ্গ সামিট করানো হয় সেগুলিও করেছি, কিন্তু প্রথমবার এত বড় অভিযানে যাচ্ছি। পোলোগঙ্কার দুর্গমতা জানি, কিন্তু সেই দুর্গমতাকে জয় করে ফিরে আসাটাই আমার কাছে চ্যালেঞ্জ। প্রায় ২১,০০০ ফুট উঁচু পোলোগঙ্কা শৃঙ্গ জয়ের লক্ষ্যে আজ মঙ্গলবার রওনা দিচ্ছেন উত্তরের ১২ অভিযাত্রী। এতদিন আলাদা আলাদাভাবে অনেক শৃঙ্গ অভিযান হলেও এবার আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি উত্তরের ৬টি অ্যাডভেঞ্চার ক্লাব একত্রিত হয়েছে ২০,৯৬০ ফুট উঁচু হিমালয়ের এই দুর্গম শৃঙ্গ জয়ের লক্ষ্যে। টিম লিডার জলপাইগুড়ির অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। বাকিরা হলেন জয়ন্ত সরকার, সুজয় বণিক, ত্রিদীপ সরকার, স্বরূপ খান, হীরক ব্রহ্ম, নবনীশ দত্ত, পিয়ালি বিশ্বাস, আমুল ঠাকুর, সায়ন ঘোষ, পার্থপ্রতিম দে এবং সুস্মিতা সরকার। এই ১২ জন অভিযাত্রী ছাড়াও লাদাখ থেকে দলের সঙ্গে ২ জন গাইড এবং ২ জন কিচেন স্টাফ যোগ দেবেন। অভিযাত্রী দলের লিডার ভাস্কর দাস জানান, মঙ্গলবার ১লা জুলাই এনজেপি থেকে শুরু হবে যাত্রা। দিল্লি হয়ে অভিযাত্রীরা পৌঁছবেন হিমাচলের মানালি, সেখান থেকে দরচা ও লাদাখের সোকার লেক হয়ে দলটি ৭ই জুলাই পৌঁছবে অভিযানের মূল শিবিরে, যার উচ্চতা প্রায় ১৬,০০০ ফুট। মূল শিবির বা বেস ক্যাম্পের উপরে বিভিন্ন উচ্চতায় স্থাপন করা হবে আরও ২টি ক্যাম্প। সবকিছু ঠিকঠাক থাকলে ১২ অথবা ১৩ জুলাই শৃঙ্গ জয়ের চেষ্টা করা হবে। সবটা ভালোভাবে সম্পন্ন হলে পর্বতারোহীদের উত্তরবঙ্গে ফিরে আসার কথা ১৯শে জুলাই। ভাস্করের দাবি, দুর্গম হিমালয়ের পোলোগঙ্কা শৃঙ্গ জয় মোটেই সহজ নয়। এই শৃঙ্গ আরোহণ পর্বে অভিযাত্রীদের লাদাখের অক্সিজেন বর্জিত অঞ্চলের সঙ্গে খাপ খাওয়াতে হবে। উচ্চতাজনিত শারীরিক সমস্যা ছাড়াও প্রচণ্ড ঠান্ডা হওয়া এবং সেই সঙ্গে শৃঙ্গপথে পাহাড় থেকে আলগা পাথর গড়িয়ে আসার আশঙ্কা রয়েছে। সেসব প্রতিকূলতারও সম্মুখীন হতে হবে অভিযাত্রীদের। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।